আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক। ওমানে সড়ক দুর্ঘটনায় 7 বাংলাদেশি নিহত। রবিবার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে এলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে গুমের শিকার বিশেষ বন্দীদের ডাকা হতো মোনালিসা নামে। সাবের হোসেনের বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক বিষয়ে অবগত নয় পররাষ্ট্র উপদেষ্টা। কারা সেফ এক্সিট চায়, নাহিদকেই পরিষ্কার করতে হবে রিজওয়ানা হাসান। ইইউ সহ সবাই গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চায় আমির খসরু। স্ত্রী ছেলে সহ সাবেক স্বাস্থ্যমন্ত্রী নুরুল হকের 56 ব্যাংক হিসাব জব্দ। গোপালগঞ্জ থেকে ঢাকা আসা নিষিদ্ধ ছাত্রলীগের 11 নেতাকর্মী গ্রেপ্তার। বুলবুলকে অবৈধ সভাপতি দাবি, সব ধরনের ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা 48 ক্লাবের। ঢাকা সহ 20 জেলায় রাতের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। মিয়ানমারের সমাবেশে বোমা হামলায় নিহত 24। এবং ট্রাম্পের আফগান ঘাঁটি দখল চেষ্টার বিরুদ্ধে বিরল ঐক্য এশিয়ার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রংপুর জেলা বিএনপির সদস্য সচিব, জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাকুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার 8 অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শোক প্রকাশ করেন তিনি। আনিসুর রহমান মঙ্গলবার 7 অক্টোবর রাতে রংপুর যাওয়ার পথে পথিমধ্যে অসুস্থ হয়ে পড়েন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পোস্টে তারেক রহমান বলেন, মরহুম আনিসুর রহমান লাকু ছিলেন বিএনপির একজন বলিষ্ঠ নেতা। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল হয়ে ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেন। রংপুর জেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিবেদিত প্রাণ হয়ে কাজ করে গেছেন। তার মতো একজন সসজ্জন রাজনীতিবিদের পৃথিবী থেকে চিরবিদায় দলের জন্য অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছে। তিনি আরও বলেন, আমি আনিসুর রহমান লাকুর বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। ওমানের দুগুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের 7 জন প্রবাসী নিহত হয়েছেন। তাদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত 3 জন হলেন আমিন সওদাগর, আরজু রকি। স্থানীয় প্রবাসীদের বরাতে জানা গেছে, গতকাল দুগুম এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে কয়েকজন মারা যান। নিহত ব্যক্তিরা সবাই বাংলাদেশি এবং ওমানের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। সন্দ্বীপের সারিকায়েত ইউনিয়নে এ খবর পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, একসঙ্গে 7 জন প্রবাসীর মৃত্যু এলাকার জন্য এক হৃদয় বিদারক ঘটনা। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে আগামী 12 অক্টোবর ইতালির রাজধানী রোম যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী 12 অক্টোবর প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে রোমে যাচ্ছেন এবং পাশাপাশি তিনি উচ্চ পর্যায়ে অনেকের সঙ্গে বৈঠকও করবেন। 3 দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ ইউএসএস ফিটজজেরাল্ড। বুধবার বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছায় জাহাজটি। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানুজা আবু উবাইদা সফরকারী জাহাজটিকে অভ্যর্থনা জানায়। আইএসপিআর জানায়, সফরকারী জাহাজের কর্মকর্তাদের সঙ্গে নৌবাহিনীর কর্মকর্তারা শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন। পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সমন্বয় ঘটবে। ফলে নৌবাহিনী দ্বয়ের মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে গুমের শিকার বন্দীদের আলাদা কোড নেম ছিল। বিশেষ বন্দীদের ডাকা হতো মোনালিসা নামে। গুমের শিকার ব্যক্তিদের লোমহর্ষক নির্যাতনের বর্ণনা বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তুলে ধরলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, গুমের শিকার ব্যক্তির হাত কেটে ফেলা, নখ উপড়ে ফেলা, ঘূর্ণায়মান চেয়ারে বসিয়ে কিংবা ইলেকট্রনিক শক দিয়ে লোমহর্ষক সব নির্যাতন করা হতো। এছাড়া গুমের শিকার বন্দীদের আলাদা কোড নেম ছিল। বিশেষ বন্দীদের ডাকা হতো মোনালিসা নামে। আর গুম ঘরকে বলা হতো আর্ট গ্যালারি, যা পরবর্তীতে আয়নাঘর হিসেবে পরিচিতি পায়। অন্যদিকে গোপন বন্দিশালাগুলোকে হাসপাতাল বা ক্লিনিক নামে ডাকা হতো। আর গুমের শিকার ভুক্তভোগীদের বলা হতো সাবজেক্ট। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের পৃথক 2 মামলার অভিযোগে আমলে নিয়ে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতের বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার 8 অক্টোবর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। রাষ্ট্রদূতরা যে কারো বাসায় যেতে পারেন উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা তো একজন ব্যক্তির বাসায় গেছেন, তিনি যদি অপরাধী হতেন তাহলে নিশ্চয়ই তাকে কাস্টডিতে রাখা হতো, সেটা তো হয়নি। দেশের বিভিন্ন সময়ে নানা ঝড় ঝঞ্ঝায় কোথাও পালিয়ে যায়নি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আগামীতেও দেশে থাকব। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে কারা সেফ এক্সিট চায়। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে বুধবার 8 অক্টোবর দুপুরে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা বলেন, জনগণ এই অন্তর্বর্তী সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচন চায়। সরকার নির্বাচন কমিশনকে ইসির সর্বোচ্চ সহায়তা করবে। তিনি আরও বলেন, কোনো দলের নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করবে আইনি বিষয় এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে কি হবে তা জনগণ সিদ্ধান্ত নেবে, তবে ইউরোপীয় ইউনিয়ন তাদের পর্যবেক্ষক পাঠাবে আগামী নির্বাচনে স্বচ্ছতা থাকার প্রত্যাশার কথা জানিয়েছেন ইইউ প্রতিনিধি। শুধু ইইউ নয়, সবাই গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চায়। বুধবার 8 অক্টোবর বেলা 11টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূতদের সাথে বৈঠকের পর এসব কথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু চলে এসেছে, 3 মাসের জন্য অপেক্ষা না করে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বা অবগত করার বিষয়ে আলোচনা হয়েছে। সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আফম রুহুল হক, তার স্ত্রী ইলা হক ও ছেলে জিয়াউল হকের 56টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে রুহুল হকের 39টি, ইলা হকের 2টি ও জিয়াউল হকের 15টি ব্যাংক হিসাব রয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এই তথ্য জানিয়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 11 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার 8 অক্টোবর ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটলীপাড়া থেকে আগত ছাত্রলীগের 7 নেতাসহ 11 জন নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে জড়ো হওয়া একটি প্রতিবাদ সমাবেশে সেনাবাহিনীর পাঠানো 2টি প্যারাগ্লাইড বোমা বিস্ফোরণে অন্তত 24 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 47 জন। সোমবার সন্ধ্যায় মধ্য মিয়ানমারের চাউং ও শহরে জাতীয় ছুটির দিন উপলক্ষে প্রায় 100 জন জড়ো হয়েছিলেন। এ সময় সেনাবাহিনী আক্রমণ করে। 2021 সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে হাজার হাজার মানুষ মারা গেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার ফলে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী এবং জাতিগত মিলিশিয়াদের সঙ্গে গৃহযুদ্ধ শুরু হয়েছে। দেশের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ হারানোর পর সেনাবাহিনী আবারও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে। তারা বিমান হামলা ও ভারী বোমাবর্ষণ করে যাচ্ছে। ট্রাম্পের আফগান ঘাঁটি দখল চেষ্টার বিরুদ্ধে বিরল ঐক্য দেখা গেল এশীয় দেশগুলোর মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগরাম ঘাঁটি ফের দখলে নেওয়ার উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আফগানিস্তানের আঞ্চলিক প্রতিবেশীরা। এমনকি এ বিষয়ে ঐক্যবদ্ধ মত দিয়েছে ভারত, পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বীরাও। মঙ্গলবার মস্কো ফরমেট অব কনসালটেশন অন আফগানিস্তান এর সদস্যরা এক যৌথ বিবৃতিতে আফগানিস্তানকে স্বাধীন, ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তারা আরও উল্লেখ করেছে, কোনো দেশ যদি আফগানিস্তান বা তার প্রতিবেশী দেশে সামরিক অবকাঠামো স্থাপন করতে চায় তা গ্রহণযোগ্য হবে না, কারণ এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে অবদান রাখে। মস্কো ফরমেট অব কনসালটেশন অন আফগানিস্তান এর সদস্য দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া, ইরান এবং মধ্য এশিয়ার দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফিজ।